স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আমরা তো এই পার্টটা পড়ি নাই তাই না? কোয়াগুলেশন ফ্লকুলেশন পড়ছি না? মনে হয় পড়ি নাই, আমার যতদূর মনে পড়ে আমরা কোয়াগুলেশন ফ্লকুলেশন পড়ি নাই। তাহলে কোয়াগুলেশন ফ্লকুলেশন হলো আমাদের ওয়াটার যে ট্রিটমেন্টটা আছে সেই ওয়াটার ট্রিটমেন্টের একটা পার্ট। তাহলে কোয়াগুলেশন আমাদের হয় হলো কোয়াগুলেন্ট দিয়ে, ঠিক আছে? আমাদের কোয়াগুলেন্ট দিয়ে আমরা কোয়াগুলেশন করে থাকি। তাহলে কোয়াগুলেন্ট জিনিসটা কি সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। তাহলে কোয়াগুলেশনটা কি বলছে আমরা যদি একদম শুরু থেকে পড়ি, প্লেন সেডিমেন্টেশন রিমুভস settleable particles but it does not remove the colloids and very fine particles having very low or no settling velocity। আমরা মিডের আগে হলো সেটেলিং ভেলোসিটি পড়ছিলাম, তারপর হলো আমাদের প্লেন সেডিমেন্টেশন পড়ছিলাম। তো প্লেন সেডিমেন্টেশনে কি পড়ছিলাম যে আমাদের একটা রেক্টেঙ্গুলার সেডিমেন্টেশন ট্যাঙ্ক থাকে, তার ভেতর আমরা পানি নেই, পানি নেওয়ার পরে সেখানে আমরা কোনো কোনো ক্ষেত্রে 24 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 48 ঘন্টা কি করি, সেখানে আমাদের ওই পানিটাকে আমি জাস্ট টিডি রেখে দেই, ঠিক আছে? রেখে দেওয়ার পর কি হয় যে ওর ভেতর যেসব পার্টিকেলসগুলো আমার পানির নিচে এসে জমা হওয়ার মতো, সেই পার্টিকেলসগুলো আমার কি হয় যে পানির নিচে এসে জমা হয়, পরবর্তীতে আউটলেট দিয়ে ওই পানিটা আমরা বের করে ফেলি। সো আমাদের কি বলছে যে আমাদের যে সেডিমেন্টেশনটা আছে সেটা আমাদের অনেক ধরনের সেটেলেবল পার্টিকেলসকে রিমুভ করতে পারলেও এটা আমাদের কলয়েড এবং ভেরি ফাইন পার্টিকেলসগুলোকে রিমুভ করতে পারে না, যার জন্য আমাদের কি দরকার হয়, কোয়াগুলেশন প্রসেসটার দিকে আমরা আগাই। তাহলে কোয়াগুলেশন কি দেওয়া হয়, আমাদের কোয়াগুলেন্স দেওয়া হয়। তাহলে আমরা একটু দেখি, এখানে জিটা পটেনশিয়াল একটা ওয়ার্ড আছে যেটা আমাদের ভ্যান ডার ওয়ালস এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের একটা সমন্বয়। পটেনশিয়াল বলতে আমরা হলো চার্জ বুঝি। তাহলে কলয়েডসের কাজ কি, এখানে বলা আছে দ্য সারফেস এরিয়া অফ দ্য কলয়েডস অ্যান্ড স্মল পার্টিকলস আর লার্জ ইন কম্প্যারিজন টু দ্য ভলিউম অ্যান্ড দ্য রিপালসিভ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস ডিউ টু surface charges of the same nature dominate over the van der Waals attractive forces at a certain distance, আচ্ছা, and cause repulsion। তারপরে কি বলছি, the surface charges are negative and require neutralization by the addition of positive ions in destabilization of this particle। এই যে আমাদের এটা হলো মেইন কথা যে আমাদের যে কলয়েড পার্টিকেলগুলো থাকে ওর যে সারফেসটা থাকে সেই সারফেসের চার্জটা নেগেটিভ থাকে এবং এখানে নিউট্রালাইজেশনের জন্য আমাদের ওদেরকে পজিটিভ দিতে হয়। তাহলে এই যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ এই দুইটা মিলে আমাদের কি করে, একটা নিউট্রাল কন্ডিশন ক্রিয়েট করে, ঠিক আছে? ডিস্টাবিলাইজেশন করে। ডিস্টাবিলাইজেশন মানে হলো কোনো পার্টিকেলসের যে ইন্টারনাল বন্ডিংগুলো আছে সেই বন্ডিংগুলোকে ভেঙে ফেলা। তাহলে কোয়াগুলেন্টের কাজ কি, কোয়াগুলেন্টের কাজ হলো পানিতে পজিটিভ আয়ন সরবরাহ করা এবং সেটা আমাদের কি করে যে পরবর্তীতে পার্টিকেলসের সারফেস যে চার্জটা থাকে সেটার সাথে মিলে ডিস্টাবিলাইজেশন হয়ে আমার ওটা পৃথক হয়ে যায়। তাহলে আমাদের মোস্ট কমন কোয়াগুলেন্টসের নাম, এটা ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে যে আমাদের এই নামগুলো মুখস্থ রাখতে হবে। একটা হলো অ্যালুমিনিয়াম সালফেট, একটা হলো ফেরিক সালফেট, একটা হলো ফেরিক ক্লোরাইড, একটা হলো ফেরাস ক্লোরাইড, ঠিক আছে? এই চারটা আমার সংকেত প্লাস হলো তার নাম, এটা লিখলেই হবে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের কি বলছি, ট্রাইভ্যালেন্ট অ্যালুমিনিয়াম 3+, অর্থাৎ অ্যালুমিনিয়াম 3+ এবং Fe3+, এরা আমাদের কি করে যে এদের ডিস্টাবিলাইজেশন ক্যাপাসিটিটা অনেক ভালো। এদের ডিস্টাবিলাইজেশন ক্যাপাসিটিটা ভালো হওয়ার কারণে আমরা আয়রন এবং অ্যালুমিনিয়াম এটাই ইউজ করি কোয়াগুলেন্ট হিসেবে। এখন এই যে কোয়াগুলেন্টগুলো আছে এই কোয়াগুলেন্টগুলো আমাদের কি হয় যে পিএইচের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? পিএইচ বাড়ানো কমানোর সাথে আমার কোয়াগুলেন্ট ডোজ নির্ভর করে যে আমি কতটুকু কোয়াগুলেন্ট ওর ভেতর দিব। তাহলে এইখানে একটা গ্রাফ আছে, এই গ্রাফটাও ইম্পর্ট্যান্ট। তাহলে গ্রাফটাতে কি বলছে আমরা একটু দেখি। তাহলে আমাদের দুই টাইপের কোয়াগুলেন্ট নিয়ে কাজ করছে, একটা অ্যালুমিনিয়াম সালফেট এবং একটা ফেরিক সালফেট, আমাদের প্রথম যে দুটা অ্যালুমিনিয়াম সালফেট এবং ফেরিক সালফেট। এবং এখানে দেখা যাচ্ছে যে যখন আমাদের পিএইচের ভ্যালু কত 7 থেকে একটু বেশি অর্থাৎ নিউট্রাল ফেজ, তখন আমাদের খুবই কম পরিমাণ কোয়াগুলেন্ট ডোজ লাগতেছে, দ্যাট ইজ অ্যাবাউট 10 to 12, ঠিক আছে? আর যখন আমাদের পিএইচের ভ্যালু অ্যাসিডিক মানে 6, তখন আমাদের কোয়াগুলেন্ট অনেক বেশি লাগতেছে। কিন্তু যখন আবার আমার অ্যালকালির দিকে যাচ্ছে তখন আমার কোয়াগুলেন্ট মোটামুটি মাঝামাঝি জায়গাতে লাগতেছে। আবার আমি যদি ফেরিক সালফেটের ক্ষেত্রে দেখি, তাহলে ফেরিক সালফেটের ক্ষেত্রে আমাদের এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টগুলোতে আমাদের কি হচ্ছে
যে সবচেয়ে কম পরিমাণ ডোজ লাগতেছে, অর্থাৎ নিউট্রাল থেকে হালকা অ্যাসিডিক দিকে, ঠিক আছে, টেন্স টু নিউট্রাল। এবং আমাদের কি বলছি যে প্রায় 8-এর বেশি 9-এর কম এরকম জায়গাতে আমাদের যখন পিএইচ থাকতেছে তখন কোয়াগুলেন্ট ডোজ আমার সবচেয়ে কম লাগতেছে। এবং যখন আমার অ্যাসিডিক বা অ্যালকালি থাকতেছে, অ্যাসিডিক বা ক্ষারীয় মাধ্যমে আমাদের কোয়াগুলেন্ট ডোজটা অনেক বেশি পরিমাণে লাগতেছে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে এই রিয়াকশনগুলোকে মুখস্থ করতে হবে আমাদের কিভাবে কাজ করে, ঠিক আছে। ফেরাস সালফেটটা না লাগলেও, ফেরাস সালফেটটা দরকার নাই, যেহেতু আমরা 2টা কোয়াগুলেন্ট বেশি ইউজ করে আমরা এই 2টা নিয়ে করব, ঠিক আছে। ফেরাস সালফেট বা ফেরিক হাইড্রোক্সাইড এগুলো আমাদের দরকার নাই। তাহলে অ্যালুমিনিয়াম সালফেট কি করতেছে, যে অ্যালুমিনিয়াম সালফেট ক্যালসিয়াম বাইকার্বনেটের সাথে মিলে আমাদের কি গঠন করে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড গঠন করে, ক্যালসিয়াম সালফেট গঠন করে এবং কার্বন ডাইঅক্সাইড গঠন করে। আবার ফেরিক সালফেট আমার কি করতেছে, ক্যালসিয়াম বাইকার্বনেটের সাথে মিলে ফেরিক অক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম সালফেট এবং কার্বন ডাইঅক্সাইড গঠন করতেছে। এই যে এরা হচ্ছে হলো আমাদের কি করে, যে কোয়াগুলেন্ট পজিটিভ নেগেটিভ মিলে আমাদের এই যে ডিস্টেবিলাইজেশন পার্টিকেলস বা আমার কেমিক্যাল প্রোভাইড করে। ওকে, এখানে আর কিছু লাগবে? আচ্ছা, কি বলছি, দ্য জেলাটিনাস প্রিসিপিটেটস অফ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ফেরিক হাইড্রোক্সাইড, অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ফেরিক হাইড্রোক্সাইড যেটা থাকতেছে, এর যে প্রিসিপিটেট থাকতেছে সেটা আমাদের পানিতে যখন অ্যালকালি থাকে তখন সেটা এটা গঠন করে, করার পরে আমাদের কি হয়, কলয়েডাল পার্টিকেলগুলো ডিস্টেবিলাইজেশন করে এবং আমাদের কি হয় যে এটা পরবর্তীতে সেডিমেন্টেশনের মতো পানির নিচে এসে জমা হয়, যেটাকে আমরা পরবর্তীতে পৃথক করে ফেলতে পারি। ওকে, এবার আমাদের কোয়াগুলেশন প্রসেসটা সম্বন্ধে বলি। তাহলে কোয়াগুলেশন প্রসেসটা আমাদের কি বলে, কোয়াগুলেশন ইজ আ প্রসেস অফ অ্যাডিশন অফ এ সল্ট, সল্ট মানে কি লবণ, অর্থাৎ আমাদের নিউট্রাল মিডিয়াম আমাদের ওইখানে প্রোভাইড করতে হবে, সেটা অ্যালুমিনিয়াম সালফেট বা ফেরিক সালফেট যাই হোক না কেন দিলাম, দ্যাট প্রডিউসেস পজিটিভ আয়ন, যেটা আমি একটু আগে বললাম যে আমি যে কোয়াগুলেন্টটা দিব সেই কোয়াগুলেন্টটা কি করতেছে, পানিতে গিয়ে পজিটিভ আয়ন প্রোভাইড করতেছে, ঠিক আছে। and application of rapid agitation for good mixing, good mixing কি আমাদের, agitation কি, agitation অর্থ হচ্ছে হলো মিক্স করা, অর্থাৎ আমার মনে করেন যে এর ভেতর পানি আছে, পানিতে আমি কোয়াগুলেন্ট দিলাম, দেওয়ার পরে এই পানিটা আমি কি করব, কোয়াগুলেন্টটা যেন ইউনিফর্মলি আমার সাথে মিক্স হয় পানির সাথে, সেটার জন্য আমি কি করব, শেক করব। সেটা মেকানিক্যাল মিক্সার দিয়ে করা যায়, ম্যানুয়াল মিক্সার দিয়ে করা যায়। তাহলে এটার মাধ্যমে আলটিমেটলি কি হবে, এটার মাধ্যমে আলটিমেটলি আমাদের ওর যে পজিটিভ আয়নটা দেওয়ার কথা সেটা ইউনিফর্মলি পজিটিভ আয়ন সে প্রোভাইড করবে। এই পজিটিভ আয়নটা কি করবে, ডিস্টেবিলাইজেশন অফ কলয়েডস অ্যান্ড প্রমোশন অফ ফ্রিকুয়েন্ট কন্ট্যাক্ট অ্যামং দ্য পার্টিকেলস, অর্থাৎ এই প্লাস আর পার্টিকেলসের যে মাইনাস, প্লাস মাইনাস, এই প্লাস আর মাইনাস মিলে আমার কি গঠন করবে, ডিস্টেবিলাইজেশন প্রসেসটা গঠন করে ওই যে পার্টিকেলসগুলো আছে তার ইন্টারনাল বন্ডিং ভেঙে সেটাকে সেডিমেন্টেশনে পাঠায় দিবে। আচ্ছা, কি বলছে যে এই মিক্সিংটা র্যাপিড হইতে হবে, কেন র্যাপিড হইতে হবে, যত বেশি কি করব, দ্রুত ঘুরাবো, যত র্যাপিডলি ঘুরাবো তত তার মিক্স হওয়ার পসিবিলিটি বাড়বে। ওকে, 2 টাইপের র্যাপিড মিক্সার আছে, হাইড্রোলিক মিক্সার আর একটা মেকানিক্যাল র্যাপিড মিক্সিং। হাইড্রোলিক র্যাপিড মিক্সিং আর মেকানিক্যাল র্যাপিড মিক্সিংয়ের পার্থক্য কি, হাইড্রোলিক র্যাপিড মিক্সিং যেটা থাকে সেইখানে আমাদের কি হয়, আমরা যদি একটু ছবি দেখি, এই যে হাইড্রোলিক র্যাপিড মিক্সিং, এখানে আমাদের কি হচ্ছে, ইনলেট যেটা থাকে এই ইনলেট দিয়ে আমার পানি ঢোকে এবং এখানে আমি কোয়াগুলেন্টটা দেই, দেওয়ার পরে সে এই দিকে আসে, এই দিকে আসার পর এই যে এই অংশগুলোকে ব্যাফেলস বলা হয়, এই লম্বা অংশগুলো ব্যাফেলস, এখানে এসে একটা ধাক্কা খায়, ধাক্কা খেয়ে আবার এখানে যায়, আবার এখানে এসে ধাক্কা খায়। এই যে আমার কি হচ্ছে যে সে মুভমেন্ট করতেছে তারপরে ধাক্কা খাচ্ছে, এর কারণে আলটিমেটলি কি হচ্ছে যে সে ডিস্টেবিলাইজেশন হওয়ার জন্য একটা টাইম পাচ্ছে, সে প্রপারলি মিক্স হওয়ার একটা টাইম পাচ্ছে এবং সে ধাক্কা খাওয়ার কারণে আমাদের যে পার্টিকেলসগুলো সেডিমেন্টেশনে চলে যাওয়ার কথা সেই পার্টিকেলসগুলো সুন্দর মতো সেডিমেন্টেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের ব্যাফেল চ্যানেল ফর র্যাপিড মিক্সিং, এটা হলো ব্যাফেল চ্যানেল বা এই যে হাইড্রোলিক র্যাপিড মিক্সিং। আর একটা হলো মেকানিক্যাল র্যাপিড মিক্সিং, এখানে আমার কি হয় না যে ম্যানুয়ালি না হয় আমরা প্যাডেল বা টারবাইন ঘুরানোর মাধ্যমে এই প্রসেসটা করাই থাকি। এই যে এখানে আমরা কি করি, একটা ইলেকট্রিক মোটর থাকে,
ইলেকট্রিক মোটরটা ঘোরানোর মাধ্যমে এই যে এগুলো হলো চামচের মতো ইম্পেলার বলি আমরা এগুলোকে। এই ইম্পেলারগুলো আমার কি হয় যে সার্কুলারই ঘুরতে থাকে এবং ওর ভেতর আমার কি হয় যে মিক্সিং হয়, ঠিক আছে। মিক্সিং হওয়ার পরে আমাদের সেডিমেন্টেশন করে ফেলি, সেডিমেন্টেশন করার পরে আমরা ওটাকে আউটলেট দিয়ে বের করে নিয়ে আসি। তাহলে আমাদের মেকানিক্যাল হাইড্রোলিক র্যাপিড মিক্সিংয়ের চিত্র এবং মেকানিক্যাল র্যাপিড মিক্সিংয়ের চিত্র, এই দুইটা ডায়াগ্রাম আমাদের একটু আঁকানো শিখতে হবে। সহজ, একবার আঁকাইলে মনে থাকবে, এটা তো খুবই সহজ। আর এটার হলো এই যে ইম্পেলার ওয়ার্ডটা মনে রাখলেই হবে। দেখেন সবই ইম্পেলার, এটা ইম্পেলার শ্যাফট, এটা ইম্পেলার, ইলেকট্রিক মোটর, এটা তো মনেই থাকবে, ইনলেট, কোয়াগুলেন্ট ফিডিং, এগুলো সব মনে থাকবে, সহজ জিনিস। ওকে, আমাদের এটা চলে গেল। এবার আসতেছে হলো আমাদের ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন জিনিসটা কি? ফিল্ট্রেশন সম্বন্ধে আমাদের সবার আইডিয়া আছে যে আমাদের ফিল্টার বেড থাকে, তার ভেতর গ্র্যাভেল থাকতে পারে, স্যান্ড থাকতে পারে। এর ভেতর দিয়ে পানি যখন কি হয় যে পাস হয়, তখন পানি ধীরে ধীরে তার ভেতরে যে ব্যাকটেরিয়াগুলো থাকে বা তার ভেতর যে আমাদের ইম্পিউরিটিস থাকে, ফাঙ্গাস থাকে, এগুলো আমাদের ধীরে ধীরে মারা গিয়ে পরবর্তীতে পরিষ্কার পানি বের হয়ে আসে। এটাই হলো ফিল্ট্রেশন। তাহলে থিওরি অফ ফিল্ট্রেশনে কি বলছি? মেকানিক্যাল স্ট্রেইনিং থাকতে হবে, সেডিমেন্টেশন এবং অ্যাবজর্পশন হইতে হবে, মাইক্রোবায়াল অ্যাকশন থাকতে হবে এবং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন থাকতে হবে। অর্থাৎ ফিল্ট্রেশন এমন একটা জায়গা যেখানে ওখানে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে, কোনো কলয়েডাল পার্টিকেল থাকে, কোনো সাসপেন্ডেড পার্টিকেল থাকে, যাই থাকুক না কেন সব কিছু ওই জায়গাতে আমাদের কি হবে? ট্রিটমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, কে হ্যান্ড রেজ করছেন বলেন? হ্যান্ড রেজ করে মিটিং লেফট করে দিছে, ভালোই। যাই হোক, আচ্ছা, আমাদের এগুলো ডিটেলস পড়ার দরকার নাই, আমরা এগুলো ডিটেলস পড়বো না। আমরা সরাসরি আমাদের মেইন যে জিনিস সেটা পড়বো, যে ফিল্ট্রেশনের যে দুটো পার্ট থাকে, একটা হলো র্যাপিড স্যান্ড ফিল্ট্রেশন আর একটা হলো স্লো স্যান্ড ফিল্ট্রেশন, এই দুটো নিয়ে কথা বলবো। হ্যাঁ বলেন। ওকে, তাহলে আমাদের কি আসলো যে আমি যদি নর্মালি বলি যে এগুলো জাস্ট হালকা একটু ধারণা দিয়ে দেই, সেটা হচ্ছে হলো পার্টিকেলস যেগুলো আমাদের ওই স্যান্ড গ্রেইনের ভেতর দিয়ে পাস হইতে পারে না, তারা মেকানিক্যাল স্ট্রেনিংয়ে রিটেইন হয়ে যায়, ঠিক আছে। তারা টপ লেয়ারে থাকে এবং এটা আমাদের কি রিমুভ করতে পারে না, কোনো ধরনের ব্যাকটেরিয়া বা কলয়েডাল ম্যাটেরিয়াল রিমুভ করতে পারে না। সেডিমেন্টেশন অ্যান্ড অ্যাডজাস্টনের মেইন থিম কি? যে আমার যে স্যান্ডের যে পোর্সগুলো থাকে এর ভেতর দিয়ে আমাদের ফাইন পার্টিকেলস এবং ব্যাকটেরিয়া যেটা থাকে সেটা স্যান্ড সারফেসের আমার হচ্ছে হলো কন্ট্যাক্টটা আসে। কন্ট্যাক্টটা আসার কারণে আমাদের কি হয় যে ওইখানে আমাদের জিলাটিনাস কোটিং থাকে, যার কারণে দেখা যায় যে এই স্টিকি জিনিসগুলো আমাদের কি করতে পারে, যে ব্যাকটেরিয়া এবং কলয়েডাল ম্যাটেরিয়ালগুলোকে ডিপোজিট করতে পারে, যেহেতু এখানে আমার জেল থাকে, ঠিক আছে, জিলাটিনাস কোটিং থাকে, এটাই হালকা স্টিকি হয় এবং স্টিকি পার্টিকেলসগুলোতে আমাদের কি যে কলয়েডস এবং ব্যাকটেরিয়াগুলো কিছু আটকা পড়ে যায়। মাইক্রোবায়াল অ্যাকশন কি? যেখানে মাইক্রো অর্গানিজম থাকে স্যান্ড গ্রেইনে এবং এখানে আমাদের কি হয় যে অর্গানিক যে ম্যাটারগুলো থাকে এবং ব্যাকটেরিয়া যেগুলো থাকে সেগুলো আমরা রিমুভ করতে পারি। আর ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনে কি হয়, যে যাদের নেগেটিভ সারফেস চার্জ থাকে তাদের জন্য কি দরকার? পজিটিভ দরকার। তাহলে তারা কি করে যে পজিটিভের সংস্পর্শে এসে ওই জায়গাতে একটা নিউট্রাল একটা পার্টিকেল ক্রিয়েট করে এবং ওইখানে আমাদের কি হয় যে কলয়েডের মাধ্যমে সেখানে আমাদের ওইটা পৃথক হয়ে যায়। ওকে, রাফিং ফিল্ট্রেশনটা কি বলছে? যে বিভিন্ন টাইপের রাফিং ফিল্ট্রেশন আছে, আমি এত ডিটেলস এখানে দেখাবো না, হালকা পাতলা বলে যাই। সেটা হচ্ছে হলো আমাদের রাফিং যে ফিল্ট্রেশনটা থাকে সেখানে আমাদের কি হয় যে যাদের হাই টার্বিডিটি থাকে, যেসব পানির হাই টার্বিডিটি থাকে তাদের আমাদের প্রি ট্রিটমেন্টটাতে রাফিং ফিল্ট্রেশন করি। এর কারণে কি হয় যে ওর যে টার্বিডিটির পার্টিকেলগুলো থাকে এই পার্টিকেলসগুলো ধীরে ধীরে ওর যে গ্রেইন থাকে, গ্র্যাভেল, স্যান্ড যাই বলি না কেন, ওই গ্রেইনে আটকা পড়ে মোটামুটি একটা পরিষ্কার পানি বের হয়ে আসে, ঠিক আছে। টার্বিডিটি হাই থাকার কারণে কি হয়, পানি ঘোলা হয়। এই ঘোলা পানি যখন আমি রাফিং ফিল্ট্রেশন দিয়ে পার করি তখন সেই পানিটা আমার একটা পরিষ্কার পানি হিসাবে বের হয়ে আসতে পারে, ঠিক আছে। আমি যদি দেখাই এখানে ডিজাইন, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, পানি ফার্স্টে এই দিক দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে হলো গ্র্যাভেল, বড় পার্টিকেলস, তার চেয়ে একটু ছোট পার্টিকেলস এগুলা, তার চেয়ে আরও ছোট পার্টিকেলস এগুলা,
তাহলে এই গ্র্যাভেল দিয়ে নিচে আসলো, নিচে আসার পর আমার কি হইলো যে এখানে আমার কিছু পানি থাকলো। আচ্ছা, আমাদের আগে কিছু ফিল্টার পাওয়া যাইতো, তোমাদের মনে আছে কি না? ওই যে ফিল্টার একটা বেড থাকতো, সাদা পাথর, কালো পাথর, নুড়ি পাথর, স্যান্ড, মনে আছে? এগুলা থাকতো। জি স্যার। হ্যাঁ, ওর ভেতর দিয়ে কি হইতো যে পানি ফোটায় ফোটায় পড়তো এবং ওই পুরা ফিল্টার বেড দিয়ে পানি বের হয়ে পরিষ্কার পানি নিচে পড়তো। এই জিনিসই আমি পড়াচ্ছি আলটিমেটলি, ঠিক আছে? সো ওইটা যখন দেখবেন তখন ওইটা যদি হাতে নিয়ে দেখেন, ওইটার ওপরের দিকে আমার বড় পার্টিকেলস এবং যত নিচের দিকে যেতে থাকতেছি তত আমাদের ওর চেয়ে ছোটো পার্টিকেলসগুলো থাকে, ঠিক আছে? সো এইখানেও সেম থিং, যে এর ভেতর দিয়ে আগে পানি যায়, পানি গিয়ে এটা এইদিকে যায়, গিয়ে এই পানি আমার আলটিমেটলি কি হয় যে এর ভেতর দিয়ে পাস করে করে এটা যায়, গিয়ে আলটিমেটলি এই পানিটা আরও ছোটোটার মধ্যে দিয়ে পাস করে আমার এই আউটলেট দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে? সো এটা হলো রাফিং ফিল্ট্রেশন, খুবই নর্মাল জিনিস। এটারই তিনটা পার্ট দেওয়া আছে, একটা আপ ফ্লো, একটা ডাউন ফ্লো। ডাউন ফ্লোতে পানি নিচের দিকে যাবে, আপ ফ্লোতে পানি আমি উপরের দিকে তুলব, উপরের দিকে টেনে তুলে তারপর পাস করব। আর হরাইজন্টাল ফ্লোতে আমি পানি কি করব, হরাইজন্টালি পাস করব, ঠিক আছে? আমরা সাধারণত বাসাবাড়িতে ডাউন ফ্লোটা ইউজ করি। এই যে আমরা গোল একটা ইউজ করি না, গোল, এই গোলে আমরা পানি কি হয় যে এই উপর থেকে নিচের দিকে আসে এবং পানিটা আলটিমেটলি আবার নিচের দিকে পড়ে, পরে ওইটাকে আবার আমরা পানির ট্যাপ দিয়ে বের করে নিই, ঠিক আছে? ওকে, তারপর কি আসতেছে? স্লোস অ্যান্ড ফিল্ট্রেশন। আমরা যে ফিল্ট্রেশনটা পড়তেছি এটারই একটা পার্ট হচ্ছে হলো বা প্রসেস হচ্ছে হলো স্লোস অ্যান্ড ফিল্ট্রেশন। স্লোস অ্যান্ড ফিল্ট্রেশনে কি হয় যে ওয়াটার ইজ অ্যালাউড টু পাস থ্রু আ বেড অফ ফাইন স্যান্ড which retains most of the impurities present in water. It is suitable for the development of a surface water based water supply system in developing country. The main purpose, আচ্ছা, মানে যেখানে আমাদের ডেভেলপিং কান্ট্রিগুলোতে আমরা যে সারফেস ওয়াটারের উপর ডিপেন্ড করি, সারফেস ওয়াটার কোনগুলো স্যার? আমাদের রিভার একটা সারফেস ওয়াটার, পন্ড একটা সারফেস ওয়াটার, ঠিক আছে? লেক সারফেস ওয়াটার, অর্থাৎ সারফেসের উপর যে ওয়াটারগুলো আছে সেগুলো সারফেস ওয়াটার। তাহলে এই সারফেসের ওয়াটারের উপর যেসব কান্ট্রি ডিপেন্ড করে সেসব কান্ট্রি কী করতেছে, স্লোস অ্যান্ড ফিল্ট্রেশনটা বেশি ইউজ করতেছে। স্লোস অ্যান্ড ফিল্ট্রেশনটা কি? এইটা আমাদের ফাইন স্যান্ডের একটা ফিল্টার বেড, যার ভেতর দিয়ে আমি কি করি যে যখন পানি পাস করি তখন এই পানিতে যত ধরনের ইম্পিউরিটিস থাকে সবগুলো আমার বের হয়ে বাইরে চলে আসে। তাহলে এখানে কি বলছে? রিডিউস দ্য নাম্বার অফ মাইক্রো অর্গানিজমস প্রেজেন্ট দ্য ওয়াটারের ভেতর যত মাইক্রো অর্গানিজম থাকে সেটাকে রিডিউস করতে পারে, অর্গানিক এবং ইনঅর্গানিক সলিড ম্যাটার থাকলে সেগুলো রিটেইন করতে পারে, এবং আমাদের অর্গানিক কম্পাউন্ড থাকলে সেটাকে অক্সিডাইজ করতে পারে, ঠিক আছে? ওকে, এখানে কি আর ইম্পর্টেন্ট কিছু আছে? সেটা অলরেডি বলছি, যত ধরনের ইম্পিউরিটিস তার ভেতর ব্যাকটেরিয়া হইতে পারে, ভাইরাস হইতে পারে, প্রোটোজোয়া হইতে পারে, হেলিমেন্টস হইতে পারে। এই হেলিমেন্টস মানে হলো কৃমি গোত্রের, প্রোটোজোয়া, তারপরে ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো সম্পর্কে তো সবার আইডিয়া আছে। সো এই জিনিসগুলো যারা যে পানিতে থাকে সেগুলোকে আর কি তারা কি করে, সুন্দর মতো ফিল্টার করে বাইরে বের করে নিয়ে আসে, ঠিক আছে? ওকে, ক্যারেক্টারিস্টিক্সে কি বলে এটা ইম্পর্টেন্ট, যে আমাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো মনে রাখতে হয়। তাহলে এখানে রেট অফ ফিল্ট্রেশনটা কি? লো, এজন্যই এটাকে কি বলে? স্লো স্যান্ড ফিল্টার, ঠিক আছে? অর্থাৎ এই প্রসেস যেটা সেটা হলো স্লো প্রসেস, যার কারণে এখানে কি বলছে? রেট অফ ইনফিল্ট্রেশন লো, 0.1 থেকে 0.3 মিটার কিউব পার মিটার স্কোয়ার পার আওয়ার। ওকে, এখানে আমাদের কি বলছে? ভেরি হাই রিমুভাল অফ টার্বিডিটি অ্যান্ড কালার। তারপর কি বলছে? ক্লিনিং অফ ফিল্টার বেড বাই স্ক্র্যাপিং অ্যান্ড রিমুভাল অফ টপ লেয়ার অফ স্যান্ড, অর্থাৎ টপ লেয়ারের যে স্যান্ডটা থাকে সেটাকে রিমুভ করার মাধ্যমে আমরা এই ফিল্টার বেডটা ক্লিন করতে পারি। নো প্রি ট্রিটমেন্ট ইজ জেনারেলি রিকোয়ার্ড, এখানে কোনো ধরনের প্রি ট্রিটমেন্টের দরকার হয় না, অর্থাৎ আমরা পানি নিয়ে এসে সরাসরি এর মধ্যে দেই, ও পিওর পানি হয়ে বের হয়ে চলে আসে। নট সুইটেবল ফর ওয়াটার হ্যাভিং টার্বিডিটি গ্রেটার দেন 30 NTU, 30 নেফালোমেট্রিক টার্বিডিটি ইউনিটের যেগুলো বেশি হবে সেসবগুলোকে আমরা এর ভেতর দিতে পারবো না। তাহলে কি হবে? যে পানি হালকা ঘোলা ঘোলা বের হয়ে আসবে। নট ভেরি ইফেক্টিভ ইন রিমুভিং কলয়েডাল ম্যাটেরিয়াল, অর্থাৎ কলয়েডাল ম্যাটেরিয়ালের জন্য খুব বেশি ইফেক্টিভ না। লো কস্ট অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স, অর্থাৎ এটার জন্য আমাদের এত বেশি খরচ হয় না। ওকে,
এখানে আর কিছু লাগতেছে না, ডেসক্রিপশন দরকার নাই, ডিজাইন দরকার নাই, আমরা ক্যারেক্টারিস্টিক্স পড়ছি, আমরা ডিজাইন র্যাপিডসন ফিল্টারে পড়ব। ওকে, এটা ইম্পর্টেন্ট। আমি যদি বলি যে ড্র দ্য ডায়াগ্রাম অফ আ স্লো স্যান্ড ফিল্ট্রেশন ইউনিট, দেন আপনাদেরকে এটা আঁকাইতে হবে। তাহলে ফার্স্টে কি করছে, ইনটেক পাইপ অর্থাৎ নদী থেকে পানি নিয়ে আসছে, পানি নিয়ে এসে এটা এখানে গেছে, তারপরে পাম্পিং ইউনিট দিয়ে পানি কি হয়েছে যে উপরে উঠছে, উঠে এখানে গেছে, যাওয়ার পর আমার কি হয়েছে, এই যে আছে এটা হলো ফিল্টার স্যান্ড। তাহলে এটা ফিল্টার স্যান্ড হওয়ার কারণে কি হয় যে এখানে যে র ওয়াটারটা থাকে সেটা এখানে ফিল্ট্রেশন হয়, ফিল্ট্রেশন হয়ে এটা আমার কি হয় যে এইদিকে যায়, এইদিকে গিয়ে ক্লিন ওয়াটার হিসেবে সেটা আমি কি করতে পারি, পরবর্তীতে রিজার্ভারে, ওভারহেড রিজার্ভারে সেটাকে আমি পাঠাতে পারি। তাই খুবই খুবই সহজ একটা প্রসেস। পানি নিচ্ছি, ফিল্টার স্যান্ড দিয়ে পাস করতেছি, যে পরিষ্কার পানি বের হচ্ছে সেটাকে আমি রিজার্ভারে স্টোর করতেছি বা ট্যাঙ্কে স্টোর করতেছি। ওকে, ওকে, এবার আসতেছে কি র্যাপিড ফিল্টার। র্যাপিড ফিল্ট্রেশনটা কি, স্লো অ্যান্ড র্যাপিড। স্লোতে আমার কি হয়েছে, ধীরে ধীরে হয়েছে, র্যাপিডে আমার কি হয়েছে, জোরে জোরে হবে, তাড়াতাড়ি হবে। ঠিক আছে, র্যাপিড ফিল্ট্রেশনে কি বলছে যে ফিল্ট্রেশন রেটটা হায়ার থাকে স্লো স্যান্ড ফিল্টার অপেক্ষা, ডিউ টু দ্য ইউজ অফ লার্জার অ্যান্ড রিলেটিভলি ইউনিফর্ম সাইজ স্যান্ড পার্টিকেলস অ্যাজ ফিল্টার মিডিয়াম। যেহেতু এখানে আমি বড় পার্টিকেল নিয়ে কাজ করতেছি। এর অর্থ কি স্যার, এর অর্থ হচ্ছে হলো মনে করেন একটা ফিল্টার মিডিয়া যেখানে শুধুমাত্র স্যান্ড আছে, শুধুমাত্র স্যান্ড আছে, এই দিক দিয়ে আমি পানি দিলাম, সে পানি ড্রপ করে পড়লো। আর একটা ফিল্টার মিডিয়া সেখানে আমার কি আছে যে ইউনিফর্ম সাইজের স্যান্ড আছে এবং এখানের পার্টিকেলসগুলো একটু বড়। স্লো স্যান্ড ফিল্টারে আমরা যে পার্টিকেল ইউজ করছি তার চেয়ে একটু বড়। আলটিমেটলি কি হবে, এই বড় পার্টিকেলগুলোর মধ্যে দিয়ে যখন আমি পানি ট্রান্সফার করব তখন সে পানিটা খুব সহজে বা তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসবে, তাই না? সো র্যাপিড স্যান্ড ফিল্ট্রেশন আমার কি হয় যে আমার পার্টিকেলসের সাইজ একটু বড় হওয়ার কারণে বা রিলেটিভলি ইউনিফর্ম সাইজের স্যান্ড পার্টিকেল থাকার কারণে আমাদের এইখানে ফিল্ট্রেশনটা একটু বেশি হয়। ঠিক আছে, এবার কি আসতেছে, দ্য ফিল্টার বেস ইউজুয়ালি ইনক্লুড আ কোর্স স্যান্ড লেয়ার অ্যাবাউট 1 মিটার থিক laid on the top with a layer of graded gravel about 0.5 মিটার। গ্র্যাভেল কোনটা স্যার, গ্র্যাভেল হলো পাথর। ঠিক আছে, আমাদের পাথর থাকতেছে, কোর্স স্যান্ড লেয়ার থাকতেছে। এটাতে দেখেন ফাইন স্যান্ড লেয়ার ছিল, অর্থাৎ ছোট ছোট পার্টিকেলসের স্যান্ড ছিল। আমরা যদি একটু দেখি ফাইন স্যান্ড ছিল, এখানে আমাদের কি হয়েছে, কোর্স স্যান্ড আছে। ঠিক আছে, ওর চেয়ে একটু বড় সাইজের পার্টিকেলস আছে। ওকে, এটার ক্যারেক্টারিস্টিক্সটা কি, ফিল্ট্রেশন রেট, এটা ইম্পর্টেন্ট। এই যে এটা হলো আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইম্পর্টেন্ট, দুটারই ক্যারেক্টারিস্টিক্স পড়বেন ভালো মতো। এটা ফিল্ট্রেশন রেট দেখেন 5 থেকে 15 মিটার কিউব পার মিটার স্কোয়ার পার আওয়ার। আর কি বলছে, এরা আমাদের টার্বিডিটিটাকে রিমুভ করতে পারে, অর্থাৎ 30 NTU এর বেশিও যদি হয়, ঠিক আছে, তাও তারা কি করতে পারবে, সুন্দর মতো ওই টার্বিডিটিটাকে তারা রিমুভ করতে পারবে। ক্লিনিক অফ ফিল্টার বেড বাই ব্যাক ওয়াশিং। ব্যাক ওয়াশিং মানে হচ্ছে হলো আমরা যখন ছাঁকনি নিয়ে কাজ করি, আমরা তো চা সবাই খাই, চাতে আমরা কি করি যে চা পাতা যেটা থাকে সেটা আমার ছাঁকনিতে আটকা পড়ে, এই চা পাতাটা আমরা ফেলে দিই, ফেলে দেওয়ার পর আমরা কি করি যে ছাঁকনিটা উল্টায়ে ট্যাপের নিচে ধরি। তার কারণে কি হয় যে ট্যাপের যে আমার হচ্ছে হলো যে ছাঁকনির যে ইয়াগুলাতে গ্যাপগুলাতে যে চা পাতাগুলো আটকে থাকে তারা সুন্দর মতো বের হয়ে যায়। এটা হলো ব্যাক ওয়াশিং। যেদিক দিয়ে আমি পিউরিফাই করতেছি তার বিপরীত দিক দিয়ে আমি যখন পানি পাস করাবো তখন ওর ভেতর যে ময়লাগুলো আছে সেগুলো সুন্দর মতো বাইরে বের হয়ে চলে যাবে। ঠিক আছে, তারপর কি বলছে, প্রি ট্রিটমেন্ট সাচেস কোয়াগুলেশন, ফ্লকুলেশন এন্ড সেডিমেন্টেশন আর রিকোয়ার্ড। এটাই হচ্ছে হলো এটার মেইন প্রবলেম, র্যাপিড স্যান্ড ফিল্টারের মেইন প্রবলেম বা মেইন হচ্ছে হলো কি বলে এটাকে, এটাকে কি বলে দাঁড়ান ভুলে গেলাম, ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, তাহলে আমার এর মেইন ডিসঅ্যাডভান্টেজটা কি, যে এখানে আমাদের প্রি ট্রিটমেন্টের দরকার হয়। স্লো স্যান্ড ফিল্টারে আমাদের প্রি ট্রিটমেন্টের দরকার ছিল না, অর্থাৎ পানি সরাসরি নিয়ে এসে আমি পাস করতেছিলাম, বাট এখানে আমাদের প্রি ট্রিটমেন্টের দরকার হয়।
এটা সব ধরনের পানির জন্য এটা হাই কস্ট। তাহলে আমি যদি এখন বলি যে রাইট ডাউন দ্য ডিফারেন্সেস বিটুইন কি আরএসএফ এসএসএফ, পারবো না আমরা? একটা তো 0.1 থেকে 0.3 মিটার কিউব পার আওয়ার পার মিটার 30 একটা 30 বেশি একটা, আর একটা হলো আমাদের 15 থেকে 30, তাই না? সরি 5 থেকে 15। তারপর কি বলছি যে একটাতে প্রি ট্রিটমেন্ট লাগে আর একটাতে প্রি ট্রিটমেন্ট লাগে না, একটাতে মেইনটেনেন্স কস্ট বেশি আর একটাতে মেইনটেনেন্স কস্ট কম। তারপর একটাতে ব্যাক ওয়াশিং এর মাধ্যমে করে ক্লিনিং আর একটাতে স্ক্র্যাপিং এর মাধ্যমে করে, ঠিক আছে? একটা হলো সব টাইপের ওয়াটারের জন্য সুইটেবল আর একটা হচ্ছে হলো টারবিডিটির ভ্যালু যদি 30 NTU এর বেশি হয় তার জন্য এটা সুইটেবল না, ঠিক আছে? ক্লিয়ার এই দুইটা জিনিস? আই থিংক ক্লিয়ার সবার। তাহলে এই যে দেখেন এইটা, আচ্ছা না এটা না, রাফিং ফিল্টার্স এটা দরকার নাই, এই চিত্র দরকার নাই, আমরা এই জিনিস পড়ি নাই, আমরা আরএসএফ এর চিত্রটা পড়ব। হ্যাঁ এটা হলো আরএসএফ এর চিত্র, ঠিক আছে? আরএসএফ এর আর চিত্র আছে না, এটাই হলো আমাদের আরএসএফ এর চিত্র, র্যাপিড ফিল্ট্রেশনের চিত্র। তো আলটিমেটলি কি করছি যে আমি পানি এদিক দিয়ে ইনলেট নিছি, নেওয়ার পরে আমার এটা ফিল্টার বেডে গেছে যে আউটলেটে বের হইছে, ঠিক আছে? নর্মাল হিসাব। আমাদের মেইন কারিশমা যেটা হইছে এসএসএফ থেকে, এইখানে দেখেন আমার কি আছে, স্যান্ড পার্টিকেলস আছে, গ্র্যাভেল আছে, ঠিক আছে? আর ওইটাতে কি ছিল, শুধুমাত্র স্যান্ড পার্টিকেলস ছিল। সিমিলার ওয়েতে এটাতে কি হয়েছে, ব্যাক ওয়াশিং। ব্যাক ওয়াশিংটা কি, এটা হচ্ছে হলো মেকানিজম। প্রথম যে চিত্রটা এটা হলো মেকানিজম, যে আমার কাজ করতেছে কীরকম। আমি ইনলেট দিয়ে পানি নিছি, ফিল্ট্রেশন হয়েছে, পানি এদিক দিয়ে বের হয়েছে, আউটলেট দিয়ে বের হয়েছে, খুবই সহজ প্রসেস। কিন্তু এটা হলো ক্রস সেকশন, ক্রস সেকশন দরকার নাই, আমরা লঞ্জিটিউডিনাল সেকশনই পড়বো, ক্রস সেকশন দরকার নাই। আর এটা হচ্ছে হলো ক্লিনিং। ক্লিনিংয়ে দেখেন কি করছে, আউটলেট দিয়ে পানি ঢুকাইছে, ঢুকানোর পর এটাকে কি হয়েছে যে পাম্পের মাধ্যমে এদিক দিয়ে পার করছে, পার করে এর ওপর যে পানিটা আছে সেটাকে আমি কি করছি, ইনলেট দিয়ে বের করছি, ঠিক আছে? বা ওয়াটার আউটলেট দিয়ে বের করছি। সো এটা কি হয়েছে, এই দিক ঘুরছে, আর এখানে কি হয়েছে, উপর থেকে নিচের দিকে গিয়ে এই দিক দিয়ে বের হয়েছে। এটাই হলো ডিফারেন্স, ব্যাক ওয়াশার, ছাঁকনির কথা যেটা বললাম, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমরা মাড বলস, আচ্ছা এখানে কিছু টার্ম আছে, এগুলো আমরা নেক্সট দিন পড়বো। এখন হচ্ছে হলো আমরা অপারেশনটা আগে দেখব। আমরা যেহেতু চিত্রটা পড়লাম, আমরা এটা ডিজাইনটা দেখব আগে। তাহলে ডিজাইনের ক্ষেত্রে কি বলছি, যে ডিজাইনের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা একটু মনে রাখতে হবে, যে আমার ফিল্টার যেটা থাকতেছে কয়টা প্ল্যান্ট ইউজ করব সেটা আমি বের করতে পারবো কি দিয়ে, 0.04√/কিউ। কিউ যেটা, কিউটা কি, কিউ হলো আমার ক্যাপাসিটি, ঠিক আছে? ক্যাপাসিটি √ওভার করে তার সাথে যদি 0.04 গুণ দেই, তাহলে আমার কয় ইউনিটের ফিল্ট্রেশন দরকার সেটা আমি খুব সুন্দর মতো বের করে আনতে পারবো। তাহলে এটার ম্যাথটা দেখি আমি। এক্সাম্পল কত স্যার? এক্সাম্পল 2। এক্সাম্পল 2, আচ্ছা ম্যাথের আগে আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছি, আমরা একটু উপরে যাই। এটা ডিজাইনটা কোথায় গেল, ডিজাইনটা কোথায়, আচ্ছা আমরা একটু দেখি ডিজাইনটা কোথায়, ডিজাইন, অপারেশন ডিফিকাল্টি, মাড বল ডিজাইন, এই যে ডিজাইনটা। তাহলে ডিজাইনটাতে কি বলছে, ফিউচার ইকোনমি ফ্লেক্সিবল, না এটাও না, এই যে এই জিনিসটাই খুঁজতেছি। আমাদের ফিল্টার বেড যেটা থাকে সেটা আলটিমেটলি কি হয়, যে আমাদের রেক্টেঙ্গুলার শেপে হয়। ফিল্টার বেড কোনটা স্যার? মনে করেন আমার এখানে স্যান্ড আছে, এইখানে গ্র্যাভেল আছে, তাহলে এইটাকে টোটালটাকে আমি কি বলছি, ফিল্টার বেড বলছি। তাহলে এই ফিল্টার বেডটা আমাদের কি হয়, রেক্টেঙ্গুলার শেপে হয়, এবং
এর যে লেন্থ এবং উইথ রেশিও থাকে, অর্থাৎ লেন্থ ডিভাইডেড বাই উইথ যেটা থাকে সেটা কত? সেটা হলো 3 ডিভাইডেড বাই 2। কিছু বললেন? বললাম স্যার রেশিওটা। হ্যাঁ, এই রেশিওটা আমার কত? 3 ডিভাইডেড বাই 2। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে ডিজাইনের ক্ষেত্রে, ঠিক আছে? এই লাইনটাই আমি খুঁজতেছিলাম এতক্ষণ ধরে। স্যার 3 কত হবে আর 2 কত হবে স্যার কোনটার ক্ষেত্রে? 3 কত হবে 2 কত হবে বলতে আমার লেন্থ মানে এবং 3 হচ্ছে হলো উইথের যে রেশিওটা ওটা 3/2 যদি করি তাহলে এখানে কত আসতেছে? 3/2 আমার আসতেছে 1.5 1.5 হবে। মানে লেন্থ কোনটা? এটা হলো আমার উইথ, উইথ এটা হচ্ছে ওটা হলো হচ্ছে আমার লেন্থ। লেন্থ, তাই না? তাহলে লেন্থ হ্যাঁ ডিভাইডেড বাই উইথ যদি আমার 3 ডিভাইডেড বাই 2 1.5 হয়, তার মানে আমার লেন্থ যেটা সেটা হচ্ছে হলো উইথের 1.5 গুণ হবে, হ্যাঁ ঠিক আছে? লেন্থ হবে উইথের 1.5 গুণ। ওকে, very good। এবার আমরা ম্যাথে চলে যাই। তাহলে আমরা এবার আসি, একটা র্যাপিড স্যান্ড ফিল্টার ইজ টু বি ডিজাইনড ফর আ ক্যাপাসিটি অফ 27,000 মিটার কিউব পার ডে। আমার কিউ এর ভ্যালু দেওয়া আছে 27,000 মিটার কিউব পার ডে, একটা ভ্যালু আমি পেয়ে গেলাম। হোয়াট শুড বি দ্য নাম্বার অ্যান্ড সাইজ অফ দ্য ইউনিট? ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ ফিল্টার্ড ওয়াটার রিকোয়ার্ড টু ওয়াশ দ্য ফিল্টার বেড অ্যান্ড দ্য ক্যাপাসিটি অফ ওয়াশ ওয়াটার ট্যাঙ্ক। আমাদের কিছু জিনিস ধরে নিতে হবে, যেরকম র্যাপিড স্যান্ড ফিল্টারের ক্ষেত্রে আমাদের ফিল্ট্রেশন কত ছিল? 5 থেকে 15, তাই না? এখানে ধরে নিছে 5, আপনি চাইলে 10 দিয়েও করতে পারেন, এটা আপনার ইচ্ছা, চাইলে 15 দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে রেট অফ ফিল্ট্রেশন ধরে নেওয়া হয়েছে কত? 5 মিটার কিউব পার আওয়ার পার মিটার স্কোয়ার। রেট অফ ওয়াশিং এটা ধরে নিছে 35 মিটার কিউব পার আওয়ার পার মিটার স্কোয়ার। এটা 35, 40, 30, 50 এই রেঞ্জের মধ্যে রাখেন তাহলেই হবে। লেন্থ অফ দ্য ফিল্টার রান, আমাদের ফিল্ট্রেশন কতক্ষণ চালাচ্ছি, এটা 24 ঘন্টা রাখছে। আপনি চাইলে এর বেশি করতে পারেন, 48 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার ফিল্ট্রেশনের এফিসিয়েন্সি কমে যাবে, ঠিক আছে? আপনি যখন 48 আওয়ার্স ধরে টানা করবেন কোনো ধরনের ওয়াশিং না করে, ব্যাক ওয়াশিং না করে, তখন দেখা যায় যে অনেক ধরনের ঝামেলা হতে পারে। দ্যাটস ওয়াই আমরা এটা 24 ঘন্টায় রাখি। সেডিমেন্টেশনের ক্ষেত্রে আমরা 24 ঘন্টা রাখছি। ওকে, ইনক্লুডিং 5 মিনিট ফর ফিল্টার ওয়াশিং। 5 মিনিট আমরা কি করছি? ফিল্টার ওয়াশ করছি। 10 মিনিট ফর রিসেটেলমেন্ট অফ স্যান্ড ব্যান্ড, এবং 10 মিনিট আমরা রাখছি হচ্ছে হলো আমার যে স্যান্ডের যে বেডটা আছে সেটার রিসেটেলমেন্ট হইতে, ঠিক আছে? তাহলে এই যে এই তিনটা টার্ম সব ম্যাথের ক্ষেত্রে সেম ধরেন। একটা হলো 24 ঘন্টা আমি ফিল্ট্রেশন রান করছি, ফিল্টার ওয়াশ করছি 5 মিনিটে, 10 মিনিট আমি যে স্যান্ড বেডটা আছে তাকে রিসেটেল হওয়ার টাইম দিছি। তাহলে তাই যদি হয় আমার টোটাল 24 ঘন্টার মধ্যে থেকে আসলে ফিল্ট্রেশন হচ্ছে কত সেটা বের করা যাবে। 24 ঘন্টা থেকে আমার 15 মিনিট বাদ দিতে হবে, তাই না? কেন? 5 মিনিট আমি ওয়াশ করছি, 10 মিনিট আমি রিসেটেলমেন্ট হওয়ার জন্য রেখে দিচ্ছি, ওখানে পানি পাস করিনি। সো এই 10 + 5 এই 15 মিনিটটা আমার এই 24 ঘন্টা থেকে বাদ দিতে হবে। তাহলে যেটা হবে সেটা হলো আসলে ফিল্ট্রেশন হয়েছে, অর্থাৎ এতটুকু টাইম জুড়ে আমার ফিল্ট্রেশন প্রসেসটা অন ছিল। ওকে, তাহলে এত ঘন্টা জুড়ে যদি আমার ফিল্ট্রেশন হয় তাহলে আমার ফিল্ট্রেশন রেটটা কত? 5 মিটার কিউব পার আওয়ার পার মিটার স্কোয়ার, তাই না? তাহলে তাই যদি হয় তাহলে এই দুটো যদি আমি কি করি? গুণন করি, যে 5 মিটার কিউব পার আওয়ার পার মিটার স্কোয়ার। দেখেন 5 মিটার কিউব পার আওয়ার পার মিটার স্কোয়ার, ঠিক আছে? এর সাথে আমি কি গুণ দিব? এত ঘন্টা। এত ঘন্টা কেন গুণ দিব? সরি, এত ঘন্টা গুণ দিব। এত ঘন্টা গুণ দিলে কি বের হবে? ডে বের হবে। ডে কেমনে বের হইলো? কারণ আমার একদিন সমান সমান কত? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আমি আমার ফিল্ট্রেশন বন্ধ রাখছি কত? 15 মিনিট। তার মানে 23.75 ঘন্টা, যেটা সেটাই আমি একদিন হিসেবে কাউন্ট করতে পারতেছি। তার মানে এর সাথে যদি আমি এটা গুণ দেই তাহলে আমার একদিনে কত মিটার কিউব ফিল্ট্রেশন করতেছে প্রতি মিটার স্কোয়ার এরিয়াতে সেটা আমার বের হয়ে আসবে। সেটা আমি বের করলাম। ফিল্ট্রেশন রেট ইজ ইকুয়াল টু 5 × 23.75 ইজ ইকুয়াল টু 118.75 মিটার কিউব পার ডে পার মিটার স্কোয়ার বের হইল। নাম্বার অফ ফিল্টার ইউনিটস রিকোয়ার্ড, একটু আগে একটা সূত্র বলছিলাম 0.04 √Q, তাহলে সেটাই এখানে করা আছে। দেখেন 0.04 × √Q, এটা করলে আমার 6.57, অর্থাৎ 6.57 আমার ফিল্টার দরকার, ঠিক আছে? তাহলে এটা ধরে নিচ্ছি 7, এটা যদি 6.1 আসতো
তাও আমি 7 ধরতাম, ঠিক আছে। এটা যদি 6.8 আসতো তাও আমি 7 ধরতাম। অর্থাৎ আমার যেটা আসবে, ধরেন 5.9 আসলে আমি 6 ধরতাম, 5.1 আসলে আমি 6 ধরতাম। অর্থাৎ আমার দশমিকের পর যা থাকবে, আমার পূর্ণ সংখ্যা যেটা থাকবে তার চেয়ে এক বেশি ধরবো, ঠিক আছে। তাহলে 6.57 আসছে, এর সাথে আমি কি দিছি, এক পয়েন্ট গুণ করে আমি 7 ইউনিট নিছি। অর্থাৎ আমার 7টা ইউনিটের ফিল্টার দরকার হবে। তাহলে 7টা ইউনিটের ফিল্টার যদি আমার দরকার হয়, তাহলে এরিয়া কিভাবে বের করব? এরিয়া অফ দ্য ইচ ফিল্ট্রেশন ইউনিট কত হবে? তাহলে দেখেন, এই যে আমাদের টোটাল ফিল্টার এরিয়া বের করছি 227 মিটার স্কোয়ার। তাহলে ওকে যদি আমি টোটাল ফিল্টার দিয়ে ভাগ দেই, তাহলে প্রতিটা ফিল্টার ইউনিটের জন্য আমার এরিয়া কত সেটা বের হয়ে আসছে। সেটা কত আসছে? 32.42 মিটার স্কোয়ার। অর্থাৎ প্রতি ইউনিটের ফিল্ট্রেশন ইউনিটের এরিয়া হলো 32.42 মিটার স্কোয়ার। ওকে, এটা একটু ক্লিন করে দেই, বেশি হিজিবিজি হয়ে গেছে। আচ্ছা, তাহলে একটু আগে আমরা কি বলছিলাম, যে আমার লেন্থ আর উইথের রেশিও কত হবে স্যার? 1.5। এ লেন্থ ডিভাইডেড বাই উইথ ইজ ইকুয়াল টু 1.5। তাহলে তাই যদি হয়, লেন্থ ইজ ইকুয়াল টু 1.5 বি, এটা আমরা জানি। এখন আমাদের এরিয়া সমান সমান কত? যেহেতু রেক্টেঙ্গুলার, এল ইন্টু বি। তাহলে এল এর ভ্যালু কত? 1.5। তার মানে এখানে যদি আমি বসাই দিই 1.5 বি স্কোয়ার, এটা হলো আমার এরিয়া। তাহলে আমার এরিয়া যদি 1.5 বি স্কোয়ার হয়, এখানে এরিয়া কত দেওয়া? 32.42। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত? 32.42। তাহলে এখান থেকে আমার উইথ যেটা, সেটা বের হয়ে আসবে। সে উইথটা কত বের হয়েছে? 4.66। কিসে বের হবে এটা? 4.66 মিটারে বের হবে, ঠিক আছে। 4.66 মিটার, এটা আমাদের কি বের হলো? উইথ বের হলো। তাহলে উইথ যদি 4.66 হয়, তার 1.5 গুণ করলে আমি কি পাবো? লেন্থ পাবো। তাহলে এখান থেকে আমি কি পাইলাম? লেন্থও পেয়ে গেলাম। পরবর্তীতে আমি কি করলাম, যে সবগুলো যদি গুণ দেই, লেন্থ গুণ দিলাম, উইথ গুণ দিলাম, টোটাল ইউনিট কয়টা? 7টা, সেটা গুণ দিলাম। গুণ দিলে আমি টোটাল কতটুকু এরিয়া আমার ফিল্ট্রেশনের দরকার সেটা আমি পেয়ে যাব। সেটাই আমি এখানে বের করছি, যে একটা উইথ, একটা লেন্থ, আর একটা হলো নাম্বার। এই তিনটা গুণ দিয়ে আমি কি পাইছি? যে আমার টোটাল অ্যাকচুয়াল এরিয়া কত সেটা পাইছি। আচ্ছা, এবার আমাদের কি বের করতে হবে? ওয়াশ এরিয়া। ওয়াশ এরিয়া আমি কীভাবে বের করব? আমাদের দেখি যে রেট অফ ওয়াশিং দেওয়া কত? 35 মিটার কিউব পার আওয়ার পার মিটার স্কোয়ার, তাই না? ওয়াশ করতেছি, ওয়াশ করা মানে কি? ব্যাক ওয়াশ করছি। তাহলে ব্যাক ওয়াশ করা মানে কি? দাঁড়ান, এখানে একটু ভুল হয়েছে। ব্যাক ওয়াশ করা মানে কি? ব্যাক ওয়াশ করা মানে হচ্ছে হলো আমার ওইটাকে ক্লিন করা, তাই না? তাহলে ক্লিন আমি করছি কতক্ষণ? ক্লিন আমি করছি হচ্ছে হলো 5 মিনিট। 5 মিনিট। তাহলে আমার 35, এটা কিসে গেছে? মিটার কিউব পার আওয়ার পার মিটার স্কোয়ার, গুণন 5 মিনিট, গুণন আমার টোটাল এরিয়া কত স্যার? 228.34 মিটার স্কোয়ার, তাই না? তাহলে এখানে আওয়ার আছে, এইখানে মিনিট আছে। তাহলে এই মিনিটটাকে আমাকে কি করতে হবে? আওয়ারে নিতে হবে। এজন্য আমি 60 দিয়ে ভাগ দিব, ঠিক আছে। তাহলে এটা যদি আমি কি করি, যে 60 দিয়ে ভাগ দেই, তাহলে এই মিনিটটা আমার কি হয়ে গেল? আওয়ারে হয়ে গেল। তখন আমার সবগুলো সামঞ্জস্যপূর্ণ। এই মিটার স্কোয়ার কাটা যাবে, এই আওয়ার কাটা যাবে, শুধু থাকবে কি? মিটার কিউব। এবার মিলছে। তাহলে এখান থেকে আমি ভ্যালু কত পাইলাম? 665.99, যাকে আমি 666 মিটার কিউব লিখতে পারি। অর্থাৎ আমার টোটাল ওয়াশ করার জন্য 666 মিটার কিউব পানি লাগবে। মানে 666 ইন্টু 1000 কত হয়? 6,66,000 লিটার পানি লাগবে। বুঝতেছেন কি অবস্থা গেল? এবার আমাদের কি বলছে? মিনিমাম ক্যাপাসিটি অফ ওয়াশ ওয়াটার ট্যাঙ্ক কি বলছে? 666। আমি অ্যান্সার পেয়ে গেছি। তাহলে পার্সেন্টেজ অফ ফিল্ট্রেটেড ওয়াটার রিকোয়ার্ড ফর ওয়াশিং, আমাদের কত পার্সেন্ট ফিল্ট্রেটেড ওয়াটার ওয়াশিংয়ের জন্য দরকার হবে সেটা আমি কিভাবে বের করছি? আমার টোটাল ক্যাপাসিটি কত? আমার টোটাল ক্যাপাসিটি কত সেটা আমার ফিল্ট্রেশনের জন্য 666 লাগে। টোটাল ক্যাপাসিটি 27,000 গুণন 100। এটা থেকে আমার কি বের হয়ে আসবে? আমার যে র্যাপিড স্যান্ড ফিল্টারটা আছে সেটার এফিসিয়েন্সি কত,
সেটাই এখানে লেখা আছে। তাহলে দেখেন আমাকে অ্যান্সার কোনটা কোনটা চাইছে। ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ ফিল্টারেটেড ওয়াটার রিকোয়ার্ড টু ওয়াশ দ্য ফিল্টার বেড, যেটা হলো এই যে এটা ওয়াশ করার জন্য কতটুকু পানি লাগবে, at the capacity of the wash water tank, and the capacity আমাদের দেওয়া আছে। আমার যে ফিল্ট্রেশন আমি করতেছি তার জন্য আমার কতটুকু ওয়াটার লাগবে সেটা হলো পার্সেন্টেজ অফ ফিল্ট্রেটেড ওয়াটার রিকোয়ার্ড ফর ওয়াশিং। এটা স্যার দুইটাই তো পার্সেন্টেজ আছে স্যার, প্রশ্ন আরেকবার দেখেন। কোনটা বুঝি নাই। রিকোয়ার্ড ওয়াটার যেটা, এটাও তো হ্যাঁ পার্সেন্টেজ দিতে বলছে। হ্যাঁ এটাই তো এই পার্সেন্টেজ, the percentage of filtered water required to wash the filter bed and the capacity of wash water tank, এটাই হলো এই যে এটা। ঠিক আছে, এই টোটাল জিনিসটা মিলে হচ্ছে হলো এইটার অ্যান্সার বের করছে। এখন ক্যাপাসিটি, ক্যাপাসিটি কোনটা? ক্যাপাসিটি হলো ধারণ ক্ষমতা। ও ২৭,০০০ মিটার কিউব ধারণ ক্ষমতা করতে পারে, ধারণ করতে পারে ফুল যেটা, একদিনে। আর হ্যাঁ ফুল যেটা। ৬৬৬ হচ্ছে হলো ও আমার কি করতেছে, যে ফিল্ট্রেশন করে সে আমাকে বের করে দিচ্ছে। বুঝা গেছে? তাহলে সে কতটুকু ফিল্টার করে বের করতেছে আর তার ধারণ ক্ষমতা কত, এই দুইটার পার্সেন্টেজ যদি আমি করি তাইলে আমার কত পার্সেন্ট ওয়াটার ফিল্ট্রেশন হচ্ছে সেই জিনিসটা আমার বের হয়ে আসছে। যে আমি যে পরিমাণ পানি দিচ্ছি তার 2.47 পরিমাণ পানি সে কি করতেছে, ফিল্ট্রেশন করে আমাকে বের করে দিচ্ছে। ক্লিয়ার হয়েছে এই ম্যাথ? কোথাও প্রবলেম আছে এই ম্যাথের? এটা তো স্যার পার ডে তে আসছে আমার হ্যাঁ পার একদিনে। ডেতে আসছে, একদিনে আসছে। এই যে অ্যানসারটা আসছে ২৭,০০০ এটা এর একদিন। মধ্যে আমার হচ্ছে মাত্র 2.47% সে আমাকে ওয়াশ করে ব্যাক দিচ্ছে। হ্যাঁ ওয়াশ করে হ্যাঁ মানে রিফাইন করে দিচ্ছে সোজা কথা। ডিফাইন করে দিচ্ছে। সো র্যাফিসেন্ট ফিল্টার অনেক বড় একটা জিনিস। এটা হচ্ছে হলো আমরা সাধারণত বাসাবাড়িতে ইউজ করতে পারি না। বাসাবাড়িতে যেটা ইউজ করি স্লো স্যান্ড ফিল্ট্রেশনটা ইউজ করি। ঠিক আছে, সো র্যাফিসেন্ট ফিল্টার যেটা, এটার জন্য একটা অনেক বড় জায়গা দরকার হয় এবং অনেক মেইনটেনেন্স কস্ট অনেক বেশি। বুঝতে পারছি সবাই এই ম্যাথটা? সহজ ম্যাথ, জাস্ট হচ্ছে হলো একটা সূত্রে মনে রাখতে হয়। কই গেল সূত্রটা? 0.04 দিয়ে, এই যে এই সূত্রটাই মনে রাখতে হয়। বাকি সব হচ্ছে হলো আমাদের জাস্ট নর্মাল ঐকিক নিয়মের ক্যালকুলেশন। ঠিক আছে, আই হোপ সবার ক্লিয়ার হয়েছে।